সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের প্রতিবেদন শুরু করছি। আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি 200 বছরের প্রাচীন এক দক্ষিণাকালী মায়ের মন্দির। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের অধীনে একটি ছোট্ট গ্রাম দুইলা গ্রাম। এই দুইলা গ্রামে 200 বছরের প্রাচীন এক দক্ষিণা কালী মায়ের মন্দির আছে। সেই মন্দির আমি আজকে আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এখন আমি হাওড়া স্টেশনের বাইরে আছি। হাওড়া স্টেশন থেকে আমি লোকাল ট্রেন ধরবো মেদিনীপুর, পাঁশকুড়া, মেচেদা, বাগনান, উলুবেড়িয়া। আমি যে কোনো একটা লোকাল ধরে আমি প্রথমে যাব আন্দুল স্টেশনে। আন্দুল থেকে তারপর অটো বা টোটো ধরে আমি এই দুইলা গ্রামের 200 বছরের প্রাচীন মন্দিরে আপনাদের আজকে নিয়ে যাব। চলুন তাহলে, আমার জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই মন্দিরে কিভাবে যেতে হবে, মন্দিরে খোলা ও বন্ধের সময়সূচি এবং মন্দিরের বিস্তারিত ইতিহাস সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। হাওড়া থেকে আন্দুলের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার আর সময় নেবে 27 মিনিট। আর আমার লোকাল ট্রেনের টিকিটের দাম পড়েছে যাতায়াত 10 টাকা। 13 নম্বর প্ল্যাটফর্মে উলুবেড়িয়া লোকাল দিয়ে দিয়েছে। আমি নতুন প্ল্যাটফর্মে চলে গেছিলাম, আবার 13 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। এই আমার বন্ধু জগন্নাথবাবু চলে এসছে। চলুন চলুন চলুন। একদম ফাঁকা লোকাল। তবে একটা কথা, সাউথ ইস্টার্ন রেলের এই লোকাল ট্রেনের কোনো টাইম মেনটেন হচ্ছে না। আমি দেখছি প্রত্যেক কটা লোকাল যার টাইম দেওয়া রয়েছে সেই টাইমের অনেক পরে কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে আসছে। ঠিক 8:51 আমাদের গাড়ি ছেড়ে দিল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে উলুবেড়িয়া লোকাল। আমরা ঠিক 27 মিনিট পরে পৌঁছবো আন্দুল স্টেশনে। আবার আপনাদের সঙ্গে কথা হবে আন্দুল স্টেশনে নেবেন। আপনারা যদি বাসে করে এই মন্দিরে আসতে চান তাহলে হাওড়া থেকে 61 নম্বর বাসে করে আপনারা প্রথমে দুইলা মোড়ে নামবেন। দুইলা মোড় থেকে 10 মিনিট হাঁটা পথে এই মন্দিরে চলে আসতে পারবেন। আমরা এখন আন্দুল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোতে হবে। ফুটওভার ব্রিজ দিয়ে উঠলাম। ফুটওভার ব্রিজ দিয়ে উঠে এখন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। এই আন্দুল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি। এই টিকিট কাউন্টার। মিল্লা কালীবাড়ি আমাদের স্টেশনের মোড়ে ওখানে স্ট্যান্ড আছে, ওখান থেকে কত দূর স্ট্যান্ড? এই সামনে মোড়ে মাথা। এই স্টেশন থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা হেঁটে যাচ্ছে, এরকম এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে আমাদের কি করতে হবে, এগুলি ওখানে টোটো অটো স্ট্যান্ড। ওখান থেকে আমাকে টোটো বা অটো ধরে যেতে হবে দুইলা গ্রামে। এই সোজা স্টেশন থেকে হেঁটে চলে এলাম। এখানে হচ্ছে চারমাথা। এই চারমাথা মোড়ে দেখুন টোটো অটো স্ট্যান্ড রয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে চারমাথা মোড়। 4টে রাস্তা চলে এইখানে, এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এইদিকে, আর এটা স্টেশনের রাস্তা। তো এইখানে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি এই যে দক্ষিণাকালী মন্দির, এই মন্দিরে যেতে গেলে টোটোতে কত ভাড়া লাগবে? 15 টাকা করে। আচ্ছা, কতক্ষণ সময় নেবে? 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট। চলুন, 4 মিনিটের মতো সময় হয়ে যাবে। চলুন, টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে এবার আমরা ওই মন্দিরের দিকে রওনা হব। 15 টাকা করে ভাড়া, 3 থেকে 4 মিনিট লাগবে এই টোটো ড্রাইভার যে বললেন। চলুন তাহলে রওনা হওয়া যাক। টোটো রওনা হয়ে দিল। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে পুরো প্যাসেঞ্জারের জন্য ওয়েট করলো না টোটো। আমাদের দুজনকে নিয়েই রওনা হয়ে গেল। টোটো করে আমাদের সময় নিল মোটামুটি 4 মিনিট। তো স্টেশন থেকে আমরা চলে এলাম 15 টাকার বিনিময়ে। যে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে 10 টাকা ভাড়া। উনি বললেন না, অ্যাকচুয়ালি এখানে এই দিকে প্যাসেঞ্জার হয় না বলে 15 টাকা ভাড়া, কিন্তু যদি আপনারা রানিং টোটোতে ওঠেন তাহলে হয়তো 10 টাকা নিতে পারে। তো চলুন তাহলে এবার আমি মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো, মন্দিরের যে সংক্ষেপে ইতিহাস জানবো, সেই ইতিহাস আপনাদের শোনাবো। মন্দিরের উল্টো দিকেই হচ্ছে দশকর্মা ভাণ্ডার। এই দশকর্মা ভাণ্ডারেই আপনারা মোটামুটি মন্দিরে যদি আসেন
মন্দিরের পূজার সামগ্রী পেয়ে যাবেন। মোটামুটি আপনাদের এই দোকানে সব কিছুই পাওয়া যাবে। কিছুই পাবে। আচ্ছা। আর এমনি পুজো এখানে কি খালি শনি মঙ্গলবার না নিত্য পুজো? নিত্য পুজো। এই ব্রাহ্মণ এসছে, ব্রাহ্মণের সঙ্গে কথা বলবে। আচ্ছা আচ্ছা। আর এমনি অমাবস্যার দিন আর শনিবার মঙ্গলবারটা একটু ভোগ হয়। অবশ্যই ভোগ হয় অমাবস্যায় ভোগ হয়, মানে দর্শনার্থীদের জন্য সব সময়। তা অমাবস্যার পুজোটা কখন হয়? রাত্রির দিকে? যেরকম টাইম পড়বে, আচ্ছা ধরুন আপনার রাত্রির 1টা থেকে পরের দিনটা আচ্ছা। গোটাটা রইলো, তার মানে পুজো তো সবসময় আচ্ছা। হয়েই যায়। আর এই দোকানের দশকর্মা ভান্ডারের পাশে চায়ের দোকানও আছে। আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এখানে টিফিনও করতে পারেন। মোটামুটি দূর থেকে যদি আসে এখানে চা বিস্কুট টিফিন পাওয়া যাবে। টিফিন কি পাওয়া যাবে আপনার? ঘুগনি মুড়ি, আলুর দম মুড়ি, ডিম টোস্ট এইসব আচ্ছা, মোটামুটি যা থাকে মানে সকালের দিকটা এবং বিকেলেও খোলা থাকে। বিকেলেও খোলা। আর তো রাত্রি 5টাও। মানে মন্দিরের সময় যখন মন্দির খোলা থাকবে আপনাদের দোকানও খোলা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মন্দির খোলা না থাকলেও দোকান খোলা থাকে। আচ্ছা আচ্ছা, এবার আমরা মন্দিরে প্রবেশ করব। বিশাল জায়গা জুড়ে প্রায় 250 বছরের প্রাচীন এই মন্দির আবার নবরূপে সংস্কার হয়েছে। মন্দির প্রাঙ্গণে স্টিলের প্রবেশদ্বার, সুদৃশ্য দেয়াল দিয়ে চারিধার দিয়ে ঢাকা হয়েছে মন্দির প্রাঙ্গণটি। মন্দিরে প্রবেশ করেই সামনে বিশাল খোলা জায়গা, যার মেঝ সম্পূর্ণ রঙিন কারুকার্য করা সিমেন্ট দিয়ে বাঁধানো। মন্দির চাতালে প্রবেশ করেই বাম দিকে জুতো রাখার জায়গা। মন্দির প্রাঙ্গণ দেখলেই বোঝা যায় মন্দিরটি মাত্র কিছুদিন হলো নতুনভাবে নির্মিত হয়েছে। গত 23শে নভেম্বর 2025-এ মন্দিরটি নতুনভাবে সংস্কার হয়ে উদ্বোধন করা হয়েছে। প্রবেশ করেই ডান দিকে বারোয়ারি মঞ্চ, যেখানে মন্দিরের সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠান করা হয়। দক্ষিণমুখী মন্দিরের বাম দিকের দেওয়ালে অপূর্ব শিল্পকলার মাধ্যমে সমুদ্র মন্থনের ঘটনা মাটির চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্রের শক্তি ও সম্পদ হ্রাস পায়। দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হলে তিনি সমুদ্র মন্থন করে অমৃত পানের পরামর্শ দেন। দেবতারা অসুরদের সাথে চুক্তি করেন যে মন্থনে প্রাপ্ত অমৃত পান করে অমর হবেন। মন্দর পর্বতকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। মন্থনের সময় মন্দর পর্বত সমুদ্রের তলদেশে ডুবে যেতে থাকলে বিষ্ণু কচ্ছপ অবতার ধারণ করে নিজের পিঠে পর্বতটি ধারণ করেন। মন্থন শুরু হলে প্রথমে হলাওয়াল বা কালকুট নামক মারাত্মক বিষ ওঠে, যা বিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান শিব পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়। অমৃত ওঠার পর অসুররা তা কেড়ে নিলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে ছলাকলা ও নৃত্যের মাধ্যমে অসুরদের বশ করেন এবং দেবতাগণদের অমৃত পান করান। মন্দির দর্শনার্থীদের জন্য সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। মন্দির কমিটির ফোন নাম্বার আমি স্ক্রিনের তলায় দিয়ে দিলাম। মূল মন্দিরের সামনে শ্বেতপাথরের উঁচু বেদির উপর নন্দী মহারাজ গর্ভ গিয়ে মহাদেবের দিকে মুখ করে বসে আছেন।
নন্দী মহারাজের পেছনে বিশাল একটি ঘণ্টা। পূর্ব এই মন্দির প্রাঙ্গণ সব আমি আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। নন্দী মহারাজের সামনে অপূর্ব কারুকার্য খচিত 9 চূড়া বিশিষ্ট এই মন্দির। মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। মূল মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উপরে সিদ্ধিদাতা গণেশ ভগবানের মূর্তি। মন্দিরের সামনের দেওয়াল সম্পূর্ণ কারুকার্য খচিত নকশাতে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব দেখতে লাগছে মন্দিরটি। এক কথায় মন্দিরের দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। প্রত্যেকটি চূড়ার ওপরে কলস ও পতাকা বসানো আছে। 3 ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরের মেঝ সম্পূর্ণ শ্বেতপাথর দিয়ে মোড়া। অসাধারণ কারুকার্য করা নাট মন্দিরের সিলিং। দুই দিকে দুটো ঝাড়বাতি। এক সুন্দর আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠেছে এই নাট মন্দিরে। নাট মন্দিরের সামনে 3টি গর্ভগৃহের প্রবেশদ্বার। মধ্যস্থলের গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। শ্বেতপাথরের বেদিতে বসে আছেন স্বয়ং মহাদেব। মহাদেবের বিগ্রহের সামনে গোল আকৃতির শ্বেতপাথরের বেদি। বেদির মধ্যিখানে বসানো আছে শিবলিঙ্গ রূপে ভগবান মহাদেব। এই শিবলিঙ্গটি 255 বছরের প্রাচীন। ভগবান শিবের ডান দিকে রাধাকৃষ্ণের গর্ভগৃহ। শ্বেতপাথরের বেদিতে অপূর্ব রাধা মাধবের বিগ্রহ। বেদির প্রথম ধাপে 3টি ঘট বসানো। 3টি ঘট কেন তা পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে হবে। মন্দিরের বাম দিকের গর্ভগৃহে বিরাজ করছেন মা দক্ষিণাকালী, যা প্রায় 255 বছরের প্রাচীন। গ্রামের মানুষদের মুখে শুনেছি মা এখানে খুবই জাগ্রত। মায়ের বেদির প্রথম ধাপে সিদ্ধিদাতা গণেশ ভগবানের মূর্তি। শায়িত শিবের বুকের ওপর ডান পা রেখে দাঁড়িয়ে আছেন মা দক্ষিণাকালী। মায়ের সর্বাঙ্গে সোনার আভরণ, যেগুলি ঢাকা পড়ে গেছে ফুলের মালায়। চতুর্ভুজা দেবীর হাতে সুবর্ণ খড়গ, নরমুণ্ড ও রক্তপূর্ণ পাত্র। মায়ের এক হাত আছে বরাভয় মুদ্রায়। মায়ের ডান পাশে শয়নসজ্জা, তার পাশে কাঠের সিংহাসনে রাধাকৃষ্ণের আরেকটি যুগল মূর্তি, তার সামনে গৌরনীতায়ের পেতলের মূর্তি। এই মন্দিরের পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম মন্দিরের ইতিহাস আমার দর্শকদের জানাতে। মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস বলতে, মন্দিরের যখন স্বপ্নাদেশ হয়ে যখন প্রথম মন্দির তৈরি হয়েছিল, সে আজ থেকে 255 বছর পূর্বে 1750 খ্রিস্টাব্দে এই মন্দির প্রথম তৈরি করেন। তো তখন তো এতটা বাড়াবাড়ি হয়নি,
তখন কোনো একজন কেউ বা তাদের ব্যবস্থাপনায় মন্দির তখন চলত। তার পরবর্তীকালে সেই মাটির মন্দির ভেঙে পরবর্তীকালে একতলা ছাদ বিশিষ্ট একটি মন্দির ছিল। সে মন্দিরের বিগ্রহ কি ছিল? বিগ্রহ একই ছিল, মা দক্ষিণাকালী, বাবা বুড়ো শিব, এনারাই ছিলেন। আর পর এই গেল সবে নভেম্বর মাসে সেই মন্দির ভেঙে আবার এই নতুন করে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা, এই ভেতরে আমি দেখছি যে এখানে একটা ঘটে পুজো হচ্ছে দক্ষিণাকালী, কিন্তু ওইখানে তিনখানা ঘট রাখা আছে, মানে রাধা কৃষ্ণের, রাধা মাধবের ওখানে। ওই তিনটে ঘটটার ব্যাপারে একটুখানি বলবেন? তিনটে ঘট হলো, একটি ঘট তো ওখানে রাধা মাধবের নিজস্ব, তাদের নিত্য সেবার জন্য। আর দুইটি ঘট হলো দক্ষিণ রায় এবং কালু রায়। এই দক্ষিণ রায়, কালু রায় প্রধানত আমরা দেখতে পাই সুন্দরবন অঞ্চলে এর প্রাধান্য বেশি। ওখানকার মানুষ এই জঙ্গলের এবং জলের সেই জলের জন্তুদের থেকে বাঁচতে এনাদের আরাধনা করতেন। কিন্তু অবিভক্ত বাংলাতে সবই তো তখন একসঙ্গে বঙ্গদেশ নামে পরিচিত ছিল। আমরা সেই ধারাটাকে আজ 250 বছরের উপর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। এই মন্দিরটা কি কোনো ট্রাস্টের আন্ডারে, না এখানকার যে বারোয়ারি সংঘ তারাই পরিচালনা করে? হ্যাঁ, বর্তমানে এটা সমিতিতে পরিচালনা। এখন ভোগ প্রসাদের কোনো মানে ভোগ যে প্রসাদ দর্শনার্থীদের সেরকম কোনো ব্যবস্থা, নিত্য প্রসাদের কোনো ব্যবস্থা নেই না এখানে? না, নিত্য ভোগের এখনো আমরা ব্যবস্থা করে উঠতে পারিনি। সবে তো পরিচালন সমিতিটা তৈরি হয়ে একটু পরিচালনাটা সময়টা লাগবে। মানে আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে একটা যাত্রী নিবাসেরও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে। আর আমাদের এখন অমাবস্যাতে আমাদের প্রতিটি অমাবস্যাতে দিনের বেলা অন্নভোগ এবং রাত্রে বেলাতে শীতল ভোগের ব্যবস্থা হচ্ছে। এই যে বিগ্রহটা দক্ষিণা কালী, এটা কি সেই পুরনো বিগ্রহই রয়েছে? হ্যাঁ, এটা সেই পুরনো বিগ্রহটাই। আর বাবা বুড়ো শিবেরও সেই পুরনো বিগ্রহ? না, বাবা বুড়ো শিবের বিগ্রহটা নতুন এলো, কিন্তু ওইখানে যে আমরা যে শিবলিঙ্গ যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, যে শিবলিঙ্গটাকে আপনি পূজা করলেন, হ্যাঁ, ওই শিবলিঙ্গটা কিন্তু সেই পুরাতন শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা। আর এই যে রাধা মাধবের যে বিগ্রহটা, ওইটাও নতুন নতুন, ওটা পাথরের না? হ্যাঁ, ওটা পাথর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। মূল মন্দিরের একপাশে বৈষ্ণব ভক্তদের জন্য হরিতলা। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করবেন, কেননা এই দুটো ফলো করলে আপনারা জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি এবং ভিডিও কবে বেরোবে। সব কিছু আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আস্তে আস্তে আপলোড করি, কেননা আমি আগে করতাম না। এখন যেহেতু আমার দর্শক সংখ্যা বেড়ে গেছে, তারাও খুব জানতে ইচ্ছুক হন আমি কোথায় যাচ্ছি এবং কবে আমার ভিডিও বেরোবে। সব কিছুর ডিটেলস আমি প্রত্যেক দিন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করার চেষ্টা করব। शंभो ओम
पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पोसंभवे पुष्पोदया भगवते गंधं पुष्पमनमङ्गादि सर्वतीर्थे भो नमः ओम नमः देव हंसं मार्ताण्ड भैरवाय प्रकाश नीलवर्णं श्री আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির বাড়িতে বসে দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে দর্শকদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করব।